আফটার চেক ইন আমরা বেরোলাম একটুখানি। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, আমার চন্দনদাও বলছে কিছু খাবে না। ব্রেকফাস্টের জন্য অর্ডার দিয়ে নিয়েছি ইডলি আর একটা বড়া। অগ্নি তীর্থমের গেট, এটার একটা ইতিহাস আছে, সেটা আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। মা সীতাকে শ্রীরাম রাবণের কাছ থেকে উদ্ধার করে আনার পর অগ্নি পরীক্ষা দিতে বলেন। এই মন্দিরের পৌরাণিক প্রেক্ষাপট ভীষণভাবে গুরুত্বপূর্ণ। রাবণকে বধ করার পর শ্রীরামচন্দ্র। গুড মর্নিং ফ্রম রামেশ্বরম। বেশ পরিষ্কার আকাশ, বাট মারাত্মক রোদের তেজ রয়েছে এই মুহূর্তে। আমি আপনাদের প্রিয়ম, আর আপনারা দেখছেন দ্য 26 অরিজিনাল। তো রামেশ্বরম স্টেশনেতে নামি আমরা 8:15 নাগাদ, তাই তো চন্দনদা? 8:15 নাগাদ নামি। এখান থেকে আমরা একটা গাড়ি বুক করে নিই। আমরা প্রথমে ভেবেছিলাম অটোতে ঘুরবো, বাট এই যে গরম আর রোদের তেজ, এসি ছাড়া এক বিন্দু ঘোরা যাবে না। তো আমরা সবার প্রথমে যাচ্ছি এখন হোটেলেতে। আমাদের হোটেলের চেক ইন টাইম হচ্ছে 12টা। তো আমরা চেষ্টা করব, দেখি যদি হোটেল মানে আমাদেরকে আগে চেক ইন করতে দেয়, তাহলে আমরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়ে আগে মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে নেব। তারপরে নেক্সট প্ল্যান প্রথমে তো ভেবেছিলাম যে আমরা নেমে পাম্বন ব্রিজ দেখতে চলে যাব, বাট নামার পর যা দেখছি এখানে টেম্পারেচার মারাত্মক, যেমন গরম তেমন রোদের তেজ। তো এই সময় পাম্বন ব্রিজ গিয়েও আমি শান্তিমতো ঘুরতে পারবো না, একটু বিকেলের দিকে হয়তো যাওয়া যেতে পারে। কেমন গরম? একদম গরম তো ঠিক আছে, গরমটা পরিমাণ থেকে একটু বেশি। সাউথ ইন্ডিয়া ইট ইস ভেরি নর্মাল। তো আমাদের প্ল্যানটাকে একটু আমরা ডাইভার্ট করেছি, আশা করি তাতে আমাদের সুবিধাই হবে একদম, কারণ এই গরমে এত বেলার দিকে ঘোরা যাবে না। শুধুমাত্র এই মন্দিরটায় পুজো দেবো, আর যদি এপিজে আব্দুল কালামের যে মিউজিয়ামটা রয়েছে, ওনার বাড়িটা রয়েছে, ওটা ভিজিট করব, যেহেতু ওটা কাছে পিঠের মধ্যে পড়ে। বাকি যে দূরে রয়েছে কালকে ভোরবেলা বেরোবো। তো মুকেশের সাথে কথা হলো, টোটাল ও 2,500 টাকা নেবে উইথ এসি। 18খানা জায়গা টোটাল আমরা ভিজিট করব। আমার সময় লাগবে ভিজিট করতে, তাতেও কোনো প্রবলেম নেই। বাট ধনুষকোটি প্রেফার করলো যে সকাল 6টার সময় আমরা হোটেল থেকে আমরা বেরিয়ে যাব ধনুষকোটির জন্য। টোটাল যেতে ওই 20 থেকে 25 মিনিট মতো সময় লাগবে। আর সকাল 6টাতে ধনুষকোটির গেটও ওপেন হয়ে যায়। সুতরাং আমরা 6:30টার মধ্যে ঢুকে গেলে কী হবে, ওখানটা বললো ফাঁকাতে ভালো মতো আপনারা ঘুরে দেখতে পারবেন সমস্ত কিছু। আপাতত আজকে আমরা পুজো দেবো এবং কালকে সকাল 6টায় ও আসবে, এসে আমাদেরকে ধনুষকোটি নিয়ে যাবে। তো আমি মুকেশের নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ডিসক্রিপশানে আমি মেনশন করে দেবো। টোটাল 8 সিটারের গাড়ি এর। আপনারা যদি 8 জনের গ্রুপও আসেন, 7-8 জনের গ্রুপও আসেন, তারও সমস্যা হবে না। এবং আপনারা যদি 2-3 জন, যেমন আমরা 2 জন ছিলাম, ওর গাড়ি আমরা নিয়ে নিলাম। ইভেন আমি ওকে বারণ করছিলাম যে এত বড় গাড়ি তোমার তো লস হয়ে যাবে, বললো যে কোনো ব্যাপার নয়। তো আপনারা অনায়াসে আসতে পারেন। এসে আপনারা যদি চান যে গাড়ি বুক করবেন, তাহলে আপনারা মুকেশকে কন্ট্যাক্ট করতে পারেন। এই কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো। আফটার চেক ইন আমরা বেরোলাম একটুখানি। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, আমার চন্দনদাও বলছে কিছু খাবে না, একেবারে পুজো দিয়ে সেই দুপুরবেলা প্রসাদ খাবে। আপাতত দেখি আমি ব্রেকফাস্টের জন্য কি পাই, ব্রেকফাস্ট করে নিয়ে আবার রুমেতে আসবো। তারপর একটু 12টা এই সময়ের দিকে আমরা আসবো এখানে অগ্নিতীর্থমে স্নান করে, ওখানে 22টা কুণ্ডে স্নান করে তারপরে পুজো দেবো। ব্রেকফাস্টের জন্য ঢুকছি, প্রচুর ভিড়। So our manager has already ordered idli vada. He's having idli vada and I have famous South Indian filter coffee. So this is our manager and this is our blogger, Mr. PM Prasad. থ্যাংক ইউ সো মাচ। Welcome Ji. Is having his breakfast. তো 2 দিন হলো আমি সাউথ ইন্ডিয়ায় এসেছি, এই ফার্স্ট আমার শুরু হলো সাউথ ইন্ডিয়ান খাবার খাওয়া। ব্রেকফাস্টের জন্য অর্ডার দিয়ে নিয়েছি ইডলি আর একটা বড়া। ইডলিতে আছে 4 পিস ইডলি, পুরো গরম ইডলি, সাথে রয়েছে সাম্বার, চাটনি আর 1 পিস বড়া। কালকে চিকেন আর রাইসের মধ্যে দিয়ে ছিলাম, বাট আজকের দিনটা ভেজ খাবো ঠিক করেছি, তাই না? এরকম ফ্রেশ ভেরি ভেরি খেতে পারবো। চাটনিটা, এই সাদা চাটনি আমার খুব ভালো লাগে খেতে। এই সাম্বারটা খুব সুন্দর। So we have started our South Indian journey from Rameshwaram. Mr. Patra has already given a review about the food. It's very fresh and we like the sambar. And this is the ambience. The whole of us are sitting out here and having their tiffin in the morning hours. And
I am waiting for my filter coffee to come so that I can enjoy it. Taste करो. What do you call it? Good? Rumba? आप लोग अच्छी को क्या बोलते हैं? Narasus coffee. Narasus coffee. ওকে নারাসুস কফি तमिलनाडु का Narasus coffee famous. ওকে ওকে সো তামিলনাড়ুতে এই কফিটাকে বলা হয় নারাসুস কফি। তামিলনাড়ুর নারাসুস কফি হচ্ছে ভীষণই ফেমাস। চলো খাও। এই যে চন্দনদা নারাসুস কফি নিয়ে Good coffee. টেস্ট কেমন? Really. I think you should need to taste it. ওকে সো আমি এটা খেয়ে নিয়ে অবশ্যই এই নারাসুস কফিটা আমি টেস্ট করব। এবার আমি টেস্ট করব বড়াটা। অসাধারণ। বড়ার সাথে না টেস্টটা এত সুন্দর, সত্যি বলছি বড়ার সাথে আগে দরকার নেই, শুধু বড়াই তুমি খেয়ে নিতে পারবে। So Priyam is actually liking it. That's the good thing about it. ভীষণভাবে মানে এই টেস্ট পাওয়া যায় না, হেভি সুন্দর খেতে এখানে। মানে আমি কাল পর্যন্ত সত্যি বলতে একটুখানি সাউথ ইন্ডিয়ান ফুড নিয়ে একটুখানি কিন্তু করছিলাম, বাট আজকে টেস্ট করলাম সাউথ ইন্ডিয়ান ফুড এখানে খাওয়া যাবে। আজকে গোটার দিনটাই আমি চেষ্টা করব সাউথ ইন্ডিয়ান খাওয়ার। বড়াটা খাবে? Definitely খাবো। খুব সুন্দর খেতে। এবার একটা রেড চাটনি দিয়ে গেল। একটু স্পাইসি রেড চাটনিটা, বাট I think it is need to dip it. Not to take separately. বাট রেড চাটনির থেকে আমার কোকোনাট চাটনিটাই ভালো লাগে। এটা যার টেস্টের ওপর ডিপেন্ড করে, বাট কোকোনাট চাটনি, সাম্বার, বড়া অসাধারণ ছিল। ব্রেকফাস্ট কমপ্লিট আমাদের। কি এটা? ও বাবা, হ্যাঁ। अच्छा, बहुत अच्छा. ওকে, থ্যাংক ইউ সো Bye sir, মাচ। bye, bye, Thank bye, you. bye sir. Welcome sir. তো ব্রেকফাস্ট কমপ্লিট আমাদের। 4 পিস ইডলি, একটা বড়া, একটা প্লেন ডোসা, 3 কাপ নারাসুস কফি আর একটা 1 লিটারের জলের বোতল। টোটাল আমাদের বিল হলো 230 টাকা। এবার রেস্টুরেন্ট থেকে বেরিয়েই চলে এসছি অগ্নিতীর্থম। এই গেটটা হচ্ছে অগ্নিতীর্থমের গেট। এটার একটা ইতিহাস আছে, সেটা আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। একটু পরেই আসবো এই অগ্নিতীর্থমেতে স্নান করতে। অ্যাকচুয়ালি এখানে অগ্নিদেব স্নান করেছিলেন, তো সেই ইতিহাসটাও আমি আপনাদেরকে বলবো। অগ্নিদেব স্নান করার পর থেকে এই জায়গাটার নাম হয়েছে অগ্নিতীর্থম। এই হলো অগ্নিতীর্থম। আমরা ব্রেকফাস্টের পর একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম, কারণ 12:30টার পর মন্দির বন্ধ হয়ে যায়, আবার সেই 3টের পরে খোলে। তো সেই কারণে আমরা সেই সময় একটু ভিড়ও ছিল, যার জন্য তখন আমরা যাইনি। আমরা এই এবার 2:40 বাজে এখন রুম থেকে বেরোলাম। বেরিয়ে এবার অগ্নিতীর্থমে আমরা স্নান করব, করে 22 কুণ্ডে যাব। 22 কুণ্ডে গিয়ে স্নান করব, তারপরে গিয়ে আমরা আবার হোটেলে আসব। হোটেলে এসে ফ্রেশ হয়ে তারপর যাব পুজো দিতে। সোজা এইদিকে এটাই হচ্ছে অগ্নিতীর্থম। হোটেল থেকে অগ্নিতীর্থমের ডিস্টেন্স কিন্তু বেশি নয়, খুবই কাছে। পায়ের মধ্যে রীতিমতো ছ্যাঁকা লাগছে, মানে জুতো পরে যাচ্ছি না। তার কারণ হচ্ছে একটাই, আমাদের এখান থেকে অগ্নিতীর্থমে স্নান করে গিয়ে আমাদেরকে ওইদিকে নর্থ গেটে যেতে হবে। মানে অগ্নিতীর্থম হচ্ছে ইস্ট গেটের কাছে, হেঁটে ওখান থেকে নর্থ গেটে যেতে হবে। নর্থ গেটে গিয়ে 22 কুণ্ডে স্নান করে আবার সাউথ গেট দিয়ে বেরোতে হবে। এই অগ্নিতীর্থমে কেউ যদি স্নান ছাড়া পুজো দিতে চান, এই আমার পিছনে পুরোহিতদের যে চার্জেস আছে, কোন পুজোর জন্য কত টাকা নেওয়া হয় সেই চার্জেসটা এখানে রয়েছে, সেটা একবার দেখে নিতে পারেন। এই চার্জটার বাইরে কেউ কোনো রকম টাকা নিতে পারে না।
সত্যযুগের ঘটনা। মা সীতাকে শ্রীরাম রাবণের কাছ থেকে উদ্ধার করে আনার পর অগ্নি পরীক্ষা দিতে বলেন। অগ্নি পরীক্ষার সময় সেই আগুন থেকে স্বয়ং অগ্নিদেব মা সীতাকে নিয়ে বেরিয়ে আসেন এবং তার পবিত্রতার কথা নিজে মুখে শ্রীরামকে বলেন। তবে অগ্নিদেব এটাও ভাবেন যদি তার কথা মা সীতার পবিত্রতার প্রমাণ করার জন্য যথেষ্ট না হয় তাহলে দেবলোকে তার অপমান হবে এবং তিনি তার জায়গা হারিয়ে ফেলবেন। সেই কারণে এই স্থানে তিনি স্নান করে নিজেকে শুদ্ধ বা পবিত্র করেন। তাই এই স্থান অগ্নিতীর্থ নামে পরিচিত। অগ্নিতীর্থমে স্নান করার পর এবার আমরা যাচ্ছি মন্দিরের নর্থ গেটের দিকে। ওখান থেকে আমাদের ঢুকতে হবে 22 কুণ্ডে স্নান করার জন্য। 22 কুণ্ডে স্নান করার জন্য পার হেড আবার 25 টাকা করে নেয়। ওটা গেটের ভেতর থেকেই টিকিট করতে হবে। আমরা পাশের একটা গলি দিয়ে চলে এলাম। এই যে ওই গেটটা হচ্ছে নর্থ গেট আর ওই দিকটা হচ্ছে ইস্ট গেট পড়ে। খালি পায়ে নিচে পা ফেলা যাচ্ছে না, এতটা তেতে রয়েছে, বীভৎস গরম। এখান থেকে শেড করা আছে, শেডের তলা দিয়ে না গেলে আপনি পা ফেলে হাঁটতে পারবেন না খালি পায়ে, এতটা গরম। এই 22টা কুণ্ডের মাহাত্ম্য ভীষণভাবে এই মন্দিরের সাথে যুক্ত। অবশ্য ভগবান শ্রীরাম তার তীর বিদ্ধ করে এই কুণ্ডগুলোর সৃষ্টি করেছিলেন। তবে কুণ্ডগুলোর ব্যাপারে দুটো কথা প্রচলিত আছে। প্রথমটি হলো মা সীতা এবং ভগবান শ্রীরাম রাবণের সাথে যুদ্ধ করার পরে এই স্থানে মহাদেবের পুজো করেন এবং সেই পুজোতে অন্যান্য দেবদেবীরাও অংশগ্রহণ করেছিলেন। তারা তাদের নিজস্ব তীর্থস্থানের পবিত্র জল প্রতিটি কুণ্ডে উৎসর্গ করেন। এই কারণে এই কুণ্ডগুলোকে বলা হয় পৃথিবীর সমস্ত পবিত্র তীর্থস্থানের জলের মিলনস্থল। আর দ্বিতীয়টি হলো রামচন্দ্র তার ভক্তদের পাপ মোচনের জন্য পবিত্র জলের প্রয়োজন অনুভব করেন। তখন তিনি তার ধনুক বা বাণ নিক্ষেপ করে বিভিন্ন স্থানে আঘাত করেন এবং প্রতিটি স্থান থেকে একটি করে পবিত্র জলের কুণ্ড সৃষ্টি হয়। এই কারণে প্রতিটি কুণ্ডের জল ভিন্ন ভিন্ন স্বাদ ও গুণাগুণ সম্পন্ন। ভিতরে এক ফোঁটাও ক্যামেরা অ্যালাউ নেই। আমি যতটুকু সম্ভব রেকর্ড করার চেষ্টা রেকর্ড করেছি। আর আমরা 22 কুণ্ডে স্নান করে বেরোলাম। ওখানে 25 টাকা করে টিকিট নেয়। 25 টাকা করে টিকিট কাটার পরে আপনাদেরকে যেতে হবে ভিতরে। গিয়ে একের পর এক কুণ্ড রয়েছে। কুণ্ডগুলোর নাম হচ্ছে ধরুন যেমন লক্ষ্মণ তীর্থম আছে, গভয়া তীর্থম আছে, চন্দ্র তীর্থম আছে, সূর্যা তীর্থম আছে, সীতা তীর্থম আছে, লাস্টেরটা হচ্ছে কোরি তীর্থম। এরকম টোটাল 22খানা কুণ্ড আছে। যে কুণ্ডের জল, হ্যাঁ একটা জিনিস দেখলাম যে আমি যখন অগ্নিতীর্থমে স্নান করলাম, অগ্নিতীর্থমের জল কিন্তু নোনতা ছিল, যেহেতু ওটা একদম বঙ্গোপসাগরের জল। আর এখানে যে 22খানা কুণ্ড রয়েছে, 22খানা কুণ্ডর জল আশ্চর্যজনকভাবে কিন্তু নোনতা নয়, নর্মাল একদম মিষ্টি জল। তো আপনারা যখন রামেশ্বরমে আসবেন অবশ্যই কিন্তু এই প্রথমে অগ্নিতীর্থমে স্নান করবেন, তারপরে 22টা যে কুণ্ড আছে সেই 22টা কুণ্ডের জলে একের পর এক স্নান করবেন। বাইরে অনেক পান্ডা দাঁড়িয়ে থাকে যারা 250 টাকা করে নিয়ে প্রত্যেকে স্নান করিয়ে দেয়, বাট ওসব কোনো কিছু করার দরকার নেই। তো একদম সিম্পলি 25 টাকা দেবেন, টিকিট কাটবেন, গিয়ে কুণ্ডের কাছেই লোক দাঁড়িয়ে থাকে, মাথায় দ্বারা জল ঢেলে দেবে। আরেকটা জিনিস বলার আছে, মানে ডোন্ট এক্সপেক্ট এনিথিং এক্সট্রা। মাথায় জল দেবে তাদেরটুকু, এই বাকিগুলো জিনিস এক্সপেক্ট করা কিন্তু যে, কারণ ওদের বিহেভিয়ার একটা ইস্যু আছে সেটা। হ্যাঁ অবশ্যই, আমি এটাও আমি বলবো, মানে আমি এই যে খালি বোতল নিয়ে যাচ্ছি, যতক্ষণ আপনি টাকা দেবেন ততক্ষণ এই কুণ্ডের জল আপনি নিয়ে যেতে পারবেন না। আর এখানকার লোকালদেরকে কিন্তু জল দিচ্ছে, যে দেখেছি আমরা বাইরের থেকে এসেছি। যারা লোকাল আছে তাদেরকে, সত্যি আমি এটাই দেখলাম, যারা লোকাল আছে তাদেরকে জল দিচ্ছে, বাট যারা বাইরে থেকে এসছে তাদেরকে দিচ্ছে না। এরপরে আমরা এখন হোটেলে যাচ্ছি, হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপর এখানে আসবো পুজো দিতে। আমি আর কাউকে ভিডিও করে দেখাতে পারছি না, কারণ ভিতরে একদম মানে ক্যামেরা অ্যালাউ করছে না। রামেশ্বরম মন্দির হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ মন্দির, যাকে 4 ধামের অন্যতম একটি ধাম হিসাবে মনে করা হয়। যেখানে আছে বিশ্বের সবথেকে বড় মন্দির করিডোর, যা প্রায় 1200 মিটার লম্বা এবং প্রায় 1200টি স্তম্ভ নিয়ে গঠিত। মনে করা হয় ভগবান বিষ্ণু প্রতিদিন এই স্থানে স্নান করেন।
এই মন্দিরের পৌরাণিক প্রেক্ষাপট ভীষণভাবে গুরুত্বপূর্ণ। রাবণকে বধ করার পর শ্রী রামচন্দ্র ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবান শিবের পুজো করার সিদ্ধান্ত নেন। তখন রাম হনুমানকে কৈলাস পর্বত থেকে একটি শিবলিঙ্গ নিয়ে আসতে বলেন, কিন্তু হনুমান আসতে দেরি করায় সীতাদেবী বালি দিয়ে একটি শিবলিঙ্গ তৈরি করেন। রাম এই শিবলিঙ্গটি প্রতিষ্ঠা করেন, যা রামনাথ স্বামী নামে পরিচিত। হনুমান যখন শিবলিঙ্গ নিয়ে ফিরে আসেন, তখন রাম হনুমানের আনা শিবলিঙ্গটি পাশেই স্থাপন করেন, যা বিশ্বনাথ নামে পরিচিত, এবং রাম ঘোষণা করেন যে আগে বিশ্বনাথের পুজো করার পরেই রামনাথ স্বামীর পুজো করা হবে। এই ঐতিহ্য আজও চলে আসছে। এইবার বলি মন্দির নির্মাণের ইতিহাস। শুরুর দিকে মন্দিরটি একটি কুটির ছিল। পরবর্তীকালে বিভিন্ন রাজবংশের সহায়তায় এই মন্দিরটি গড়ে ওঠে। প্রায় 1300 শতকে পাণ্ড্য রাজবংশের শাসনকালে মন্দিরটির প্রথম উল্লেখযোগ্য একটি কাঠামো পায়। এরপরে বর্তমান মন্দিরটির বেশিরভাগ অংশই আমরা যা দেখতে পাই সেগুলো 1600 থেকে 1800 শতকের মাঝে নায়ক রাজবংশের শাসনকালে নির্মিত। এই রাজারা মন্দিরের বিশাল করিডোর, টাওয়ার এবং অন্যান্য প্রধান অংশগুলো তৈরি করেন। সবশেষে আমি এটাই বলবো, রামনাথস্বামী বা রামেশ্বরম মন্দির কেবল একটি পুজোর স্থান নয়, এটি ভারতীয় সংস্কৃতি, পুরাণ এবং স্থাপত্যের একটি জীবন্ত ইতিহাস।